আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আবার শুরু করছি। তবে একটা ব্যাড নিউজ, লাইভটা যে করেছিলাম সেই লাইভটা আপলোড দিতে পারছি না, কারণ সেখানে অনেকগুলো মিউজিক বেজেছিল, ওইগুলোতে রেস্ট্রিকশন দিয়েছি ইউটিউব, যার কারণে এই প্রথম লাইভটাই আমি আপলোড দিতে পারছি না। আমার খুব খারাপ লাগছে। যাই হোক, যারা লাইভে অ্যাটেন্ড করেছিলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। অনেক লম্বা একটা ছুটির পর আবার অনেক দিন পর শুরু করছি, জানি না কেমন হবে, কিন্তু আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, শুরু করছি আসবো ফিরে আবার উপন্যাস, লেখনীতে সুরভি আক্তার, পর্ব সংখ্যা 56। সকাল থেকে বাড়িতে তুমুল তোড়জোড়, দূর দূরান্ত থেকে মেহমানদের আনাগোনা লেগিয়ে চলেছে। ভিড়ভাট্টায় জমজমাট কাবির ম্যানশন, শিশিরের উপর ধকল গেছে বড্ড। কত শত মানুষের মুখোমুখি হতে হয়েছে আজ ওকে। আজকের দিনে সবার মূল আকর্ষণ সে। সকাল গড়িয়ে এখন সন্ধ্যা, জোরপূর্বক হাসতে হাসতে চোয়ালে ব্যথা ধরেছে পুরো। এখন কমে এসেছে হুটোপাটি, টুকটাক গুটি কয়েক গেস্ট আছেন বাইরে। আজ সারাদিন বাড়িতে আছে রৌদ্র, মেঘার পিছু পিছু লেগে আছে সে। তার বউ কোথায় যাচ্ছে না যাচ্ছে সব জায়গায় নজরদারি চালাচ্ছে। মেঘাকে পরিপাটি হয়ে সাজগোজ করতেও দেয়নি, লোকে দেখবে তাই। লোকের নজর তার বউয়ের দিকে সহ্য করবে না সে। সেদিন অত শত শপিং করে দিল, সেগুলো অবহেলায় ক্লথ ক্যাবিনেটে পড়ে আছে অনায়াসে। ভিড়ভাট্টা কমতেই বাড়ির ভেতরে ঢুকেছেন সকলে। একাধারে বসে থাকতে থাকতে কোমর লেগে গেছিল পুরো। একলা একটু বিশ্রামের জন্য উপরে উঠল শিশির, মেঘাও উঠল পিছু পিছু। শিশির কাঙ্ক্ষিত কক্ষে ঢুকলেও মেঘা নিচে ঘরে ঢুকলো না। ফাঁক পেয়ে আশেপাশে চোরা চোখ বুলিয়ে এক ছুটে হুড়মুড়িয়ে রোদ্রের ঘরে ঢুকলো। লোকটার দেখা নেই লাস্ট আধা ঘন্টা ধরে। ঘরে কি করছে কে জানে। ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল একবংশী। বিকট শব্দে বিব্রত হলো রুদ্র। রেগে তাকালেও রাগ স্থায়ী রইল না বেশিক্ষণ। মেঘাকে দেখে শিথিল হলো আপনা আপনি। কানে এয়ারপড, কোলে বড় আইপ্যাড, বেশ পরিপাটি গোছানো সে। মেঘা ফিরে রৌদ্রের এমন আটসাট ভাবভঙ্গি দেখে বেশ অবাক হলো। ধপ করে বসলো তার পাশে, গাল ফুলিয়ে বাহু জড়িয়ে ধরল। আমি বিয়ে করব। রৌদ্র আখিলতা কুচকে ফেলে, আর চোখে ল্যাপটপ সময় আইপ্যাডটার দিকে তাকায়। কনফারেন্স কলে দুজন যুক্ত, ফরেন ভাব চেহারায়। তারাও হঠাৎ রৌদ্রের পাশে এভাবে একটা মেয়েকে দেখে চোখ কুচকে ফেলেছেন। রৌদ্রের দৃষ্টি অনুসরণ করে কাঁধে মাথা রেখে সামনে আইপ্যাডের দিকে তাকানো মাত্রই চোখ বড় বড় হয়ে আসলো মেঘার। অপরিচিত দুটো মুখায়ব দেখে দ্রুত ছিটকে সরে আসলো রৌদ্রের থেকে। রৌদ্রের ভাব গুরুগম্ভীর, বোঝা মুশকিল। গাম্ভীর্যতা বজায় রেখেই বলে শক্ত কণ্ঠে, I am dropping off now. I will call you all back in a little while. Now it's time to give my wife some time, okay? ওপাশ থেকে কিছু শোনার প্রয়োজন বোধ করল না সে। কল কেটে আইপ্যাড উল্টে রাখল। কান থেকে এয়ারপোর্ট খুলে তাকালো মেঘার দিকে, ভ্রু কুচকে শুধালো, কি বলছিলে? আপনি কি করছিলেন? কনফারেন্স মিটিং ছিল। আপনি মিটিংও করেন? কারা ওনারা? বলেছিলাম না, আমি জুরিখের একটা বড় কোম্পানিতে জব করি, অনেক দায়িত্ব আমার। এখানে এসে পড়ে আছে, তাই বলে দায়িত্বগুলো ভুলে যাব? ওসব দায়িত্ব ভুলে গেলে তোমার দায়িত্ব নেব কিভাবে? এখন বলো, তুমি কি বলছিলে, কি করবে? বিয়ে। রৌদ্র চোখ শুরু করে আরো বেশি। আগে একটু একটু শুনেছিল, এবার পরিষ্কার শুনল। মেঘা উষ্ঠ উল্টে কাছে আসলো। আমি আবার বিয়ে করব? জানে মেনে ফেলবো একদম, আমি বেঁচে আছি এখনো। মেরি দেখুন, ভূত হয়ে ঘাড়ে চেপে বসবো। বাঁচতে দেবো না আপনাকেও। বিয়ে করব আমি। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, আপনি সব ঘেটে দিয়েছেন। এখন আবার সব ঠিক করে দিন। শুনুন রানুমুখ, আমাকে আবার বিয়ে করুন আপনি। আমি চাই আমাদেরও এমন বড় করে একটা গেট টুগেদার হোক। সবাই চিনুক আমায়, যেভাবে আদ্র ভাইয়ের বউ হিসেবে শিশিরকে চিনল সেভাবে। আমিও তো আপনার বউ, কেউ জানে না এটা। আজ সব অতিথিদের মেন ফোকাস ছিল শিশিরের উপর। আমিও যে এবারের বউ সেটা কেউ তোয়াক্কাই করে না। এখন আপনি আবার বিয়ে করবেন আমায়, ব্যাস, আমি কিচ্ছু শুনতে চাই না। রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে শুনল সবটা। কোনো প্রতিউত্তর না করে উঠে দাঁড়িয়ে হাঁটা লাগালো বাইরের দিকে। মেঘা থতমত খায়, পিছু ডাকে, কি হলো, কোথায় যাচ্ছেন? শুনলেন আমার কথা? থামল রৌদ্র, ঘাড় ঘুরিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল হাত নাড়িয়ে, আমি বরং গিয়ে আদ্রকে জিজ্ঞেস করে আসি ওদের বাসর হয়েছে কিনা। কি? হুম, ওদের বিয়ে দেখে যেভাবে হিংসে করে দ্বিতীয়বার বিয়ে করতে চাইছিস, সেভাবে স্বেচ্ছায় বাসর করতে না চাইলে যেভাবে জোর করে বিয়ে করেছি সেভাবে জোর করে কিছু একটা করে ফেলবো এবার, বলে রাখলাম। শুনে আসি আগে।
আহমক বনে গেল মেঘা। হা বনে হতবাক হয়ে চাইল। লোকটা দরজা মারিয়ে বাইরে বেরিয়ে গেছে। তরতরি পিছু নিল একবংশী। শিশিরকে আবার নিচে নামানো হয়েছে। বেচারি পুরো ক্লান্ত, হিমশিম খেয়ে যাচ্ছে এত সব সম্মুখে। একটু বিশ্রাম নিতে উঠল, তবে নেওয়া হলো না। রুবিনা কাবির খাবারের জন্য ডেকে পাঠিয়েছেন ওকে। রৌদ্র সিঁড়ি বেয়ে নামতে নামতে শিশিরের দিকে চোখ বুলিয়ে নিল। আদ্র নেই এখানে। শিশিরকে জিজ্ঞাসা করলে মন্দ হয় না। মনে মনে মিটিমিটি হেসে কথা গুছিয়ে নিল। একেবারে নিচে নামার আগেই মেঘা খপ করে টেনে ধরল ওর হাত। চাপা স্বরে বলল ফিস ফিসিয়ে, কি করছেন আপনি? কোথায় যাচ্ছেন? কি বলবেন? কাকে বলবেন? আদ্র নেই, কুয়াশাকে জিজ্ঞেস করে আসি। কি জিজ্ঞেস করবেন আপনি? মেঘার আতঙ্কিত স্বর। রৌদ্র বাঁকা হেসে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মেঘার হাত ছাড়িয়ে চলে গেল সে। পেছনে গিজ গিজ করে কপাল চাপড়ানো মেঘা। রৌদ্র গিয়ে ঠাস করে শিশিরের পাশে বসে। জড়তা নেই কোনো। আকস্মিক কাছে বসায় অপ্রস্তুত হয়ে একটু নড়ে চড়ে বসল শিশির। জোরপূর্বক লেলিন হাসল। রৌদ্র তাল মিলিয়ে হাসে। আচ্ছা কুয়াশা, একটা কথা বলবে? সত্যি বলবে, কেমন? জি ভাইয়া। একটা চাইনিজ ভাষা লেখা এখানে। যাই হোক, কিসব আজগবি শব্দ উচ্চারণ করে থামল রৌদ্র। শিশির ভ্যাট ভ্যাট করে তাকিয়ে আছে। রৌদ্র বুঝলো ওর বোকা বোকা চাহনির অর্থ। হাসি পেল ভীষণ। জোরপূর্বক হাসি চেপে বলল একটু ঝুঁকে, কি হলো বলো? হয়নি এখনো? কি হয়নি? যা বললাম তাই। এক বাক্যে উত্তর করো, হ্যাঁ কি না হয়েছে। শিশিরের মাথার উপর দিয়ে গেল সবটা। কেমন তালগোল পাকিয়ে আসলো। সে হাসার চেষ্টা করে না বুঝে দুদিকে মাথা নাড়ালো। তাদেরকে ফিক করে হেসে উঠল রৌদ্র। ভ্যাবাচাকা খেল শিশির। আদ্র বাড়িতে ঢুকছিল। শিশিরের পাশে বসে রৌদ্রকে এভাবে হাসতে দেখে আপনা আপনি কপালে ভাঁজ পড়ল তার। পায়ের গতি বাড়িয়ে গটগটিয়ে এসে শিশিরকে টেনে দূরত্ব বাড়ালো। অতঃপর ধপ করে দুজনের মাঝে বসে চোয়াল শক্ত করে তাকালো রৌদ্রের দিকে। প্রবলেম কি? আমার বউয়ের কাছে কি চাই? ভেঙচি কাটলো রৌদ্র। বউ হয়েছে বলে ভাব বেড়ে গেছে ওর। রৌদ্র কি ভাব দেখিয়েছে কখনো? কই না তো। সে চোখ উল্টিয়ে বলল ব্যঙ্গ করে। কুয়াশাকে জিজ্ঞেস করলাম, ও বলল বাসর টাসর নাকি কিছু করতে পারিসনি এখনো। আদ্র তবদা খেল। তাৎক্ষণিক তাজ্জব বনে তাকালো শিশিরের দিকে। মেয়েটার কানে পৌঁছায়নি রৌদ্রের কথা, বরং সে দুই ভাইকে রেখে উঠে চলে যেতে লাগলো। ফের তড়াক করে রৌদ্রের দিকে ফিরল আদ্র। কর্কশ গলায় কিছুটা ধমকে বলল, এসব কি ধরনের কথাবার্তা রুটি? বাংলাতেই তো বললাম, কে তো তোর বউকে চাইনিজে বলেছি। ও শুনে একটু লজ্জা পেল, বুঝলো কিনা কে জানে। তারপর না বোধক মাথা ঝাঁকালো। এতেই বুঝলাম কিছুই হয়নি তোদের মাঝে। বিয়ের 20 দিন হতে চললো, এখনো সামান্য বাসরটাই করতে পারিসনি। ছি, লজ্জা থাকা উচিত। রৌদ্রের তিরস্কারে আদ্র চোখ কুচকে ফেলে। দাঁত চেপে সামলা নিজেকে। পাল্টা তিরস্কার করে বলে, আচ্ছা তোর বিয়ে যেন কতদিন হলো? গুনে গুনে 5 বছর 5 মাস 6 দিন। ছি, লজ্জা থাকা উচিত ছোট ভাই। ফেরারি খোটা। রৌদ্র ফুঁসে উঠল। কটমট করে ভাইয়ের দিকে তাকিয়ে গজগজ করল। এ দু ভাইয়ের তো কথা হয় না বহু বছর। রৌদ্র আদ্রকে সহ্য করতে পারে না, এড়িয়ে চলতো সর্বদা। করাটা কারণটা উজ্জ্বল। রৌদ্র বেপরোয়া, বিপরীতে আদ্র বাধ্য শান্ত। দুজন দুই মেরুর। দুজনের দুটো চিত্র ছিল সবার সামনে। আদ্রের থেকে রৌদ্রকে বোধহয় ছোট চোখে দেখা হতো, যদিও এটা কেবলই রৌদ্রের ধারণা, ভুল ধারণা। আর এই থেকেই আদ্রের উপর সুপ্ত ক্ষোভ তার। সম্পর্কটা সে নিজে জটিল করে দিয়েছে। আদ্র তো কম চেষ্টা করেনি ওর সাথে মানিয়ে নেওয়ার, কিন্তু রৌদ্র পরিপন্থী। লাস্ট কদিন ধরে আদ্রের বিয়ের পর থেকে একটু পরিবর্তন এসেছে রৌদ্রের মাঝে। সে কথা বলে টুকটাক, খোঁটা দিয়ে মশকরা করে হলেও কথা বলে। এটুকুনি প্রশান্ত করে আদ্রকে, যথেষ্ট এইটুকুই। অবশ্য রৌদ্রের এমন পরিবর্তনের কারণ ওর অজানা নয়। রৌদ্রকে রাখতে দেখে মিটিমিটি হাসল সে। ফুস ফুস করল রৌদ্র, কিরমিরিয়ে উঠল। মেঘা এদিকে আর ধ্যান দেয়নি। বাড়ি হালকা হয়ে এসেছে ইতিমধ্যে। ঘড়ির কাঁটা প্রায় 8টার ঘরে। রুবিনা কাবির মেঘা আর শিশিরকে টেনে খেতে বসিয়েছেন। ওদের খাওয়া হয়নি সেভাবে। ডিনারের সময়ও হয়ে গেছে। বাকিরা বসার আগেই ওদের খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লেন ভদ্রমহিলা। আদ্র বসে থাকলো না। শান্ত চোখে শিশিরকে একবার পরখ করে উঠে দাঁড়িয়ে উপরের দিকে পা বাড়ালো। শিশির আর মেঘা আপন খেয়ালে খাচ্ছে পাশাপাশি বসে। খাওয়ার মাঝে আকস্মিক একখানা হিমশীতল পুরুষালী ডাক ভেসে আসলো, লিটল বার্ড।
একবংশী খাচ্ছিল এক ধ্যানে, বিঘ্ন ঘটল এতে। থমকালো সে, লোকমা মুখে তোলার আগেই জমে গেল পুরো শরীর। রবিনা কাবির দাঁড়িয়েছিলেন পাশে, কণ্ঠ বরাবর ঝলকে তাকালেন তিনি। আশঙ্কায় ধক করে উঠল তার হৃদয়। আদ্র উঠছিল সিঁড়ি বেয়ে, কয়েক কদম উঠেছে সবে। সেও থমকালো, ছলাৎ করে ঘাড় ঘুরালো। কণ্ঠ পরিচিত, আর কণ্ঠের মালিকও। সদরের কাছে দাঁড়িয়ে আছে সেই মালিক, গোছানো পরিপাটি এক সুদর্শন যুবক। উজ্জ্বল ফর্সা চেহারা শীতের তোপে লালচে হয়ে উঠেছে, ঠোঁটে একরাশ তৃপ্ত হাসি। দৃষ্টি সোজাসুজি টেবিলের ধারে বসে থাকা মেঘার পানে। মেঘা এখনো কিংকর্তব্য বিমূঢ়, সেও তাকিয়েছে, চোখোচোখি হয়েছে। আপনা আপনি ভরে উঠেছে আখি কুটোর। আদ্র অবাক লোচনে দুজনকে দেখে অস্ফুটন্তে বিড়বিড় করে, ইয়াস। খাওয়া ফেলে উঠে দাঁড়ায় মেঘা, ঢুক গেলে মুখের খাবারটুকু কোনো রকমে গলা পিছলে নামায়। চোখে অবিশ্বাস তার, ঝাপসা হয়ে এসেছে। ক্ষণিকের মধ্যেই ঝাপসা চোখ ঝাঁপিয়ে পরপর কয়েক ফোঁটা পানি ঝরঝরিয়ে গড়িয়ে পড়ল, ভিজল কপল দুখানি। কান্না গিলতে গেলে ফিকরে উঠল। ইয়াস নামক ছেলেটার রমণীর সন্দেহ কাটাতে উপর নিচ মাথা নাড়ায়। বোঝায় এটা ভ্রম নয়, সত্যি সে এসেছে, ফিরে এসেছে অনেক দিন, অনেক বছর পর। সে যে 3 বছর আগে সামনাসামনি হয়েছিল ওরা, এই 3 বছরের মধ্যে আর দেখা হয়নি। আজ হয়েছে, ইয়াস এসেছে, সব ভুলে আচমকে এসেছে, খবর না জানিয়ে হুট করে এসেছে। টলমল চোখের জল অনবরত ঝরে, আর নিজেকে ধরে রাখতে পারে না মেঘা, আর না কথা বলতে পারে। জবান বন্ধ হয়ে গেছে যেন, কম্পিত ঠোঁট নাড়িয়েও টু শব্দ উচ্চারণ করতে পারল না। কান্নার মাঝে এক ফালি হেসে এক ছুট লাগালো, সবাইকে উপেক্ষা করে তাজ্জব বানিয়ে ছুটে গিয়ে আছড়ে পড়ল ইয়াসের বুকে। ডুকরে কেঁদে উঠল আকস্মিক। মা বাবা হারানোর পর এটাই তার শেষ আশ্রয় ছিল। রৌদ্র এখনো ঠায় বসে আছে, নড়চড় করেনি একটুও। সে এসে গেছে, আভাস পেয়েছিল রৌদ্র, কিন্তু তোয়াক্কা করেনি। এখন মেঘাকে ওভাবে ছুটে যেতে দেখল সে, কান্নার শব্দ শুনল, এতেই মুচড়ে উঠল বুকটা। নড়ে চড়ে উঠল এবার, গলা শুকিয়ে আসছে, ঠোঁট ভিজিয়ে শুকনো ঢুক গিলল। হাত মুঠো করে চোখ বুঝে শ্বাস টানল। ওদিকে ফুপিয়ে উঠল মেঘা, কণ্ঠ তার রোধ, কথা নেই জবানে। ইয়াস ওকে ওভাবে কাঁদতে কাঁদতে দেখে আলগোছে সান্ত্বনা দিয়ে বলল, এই পাগলি, আরে কাছিস কেন এভাবে? এটা আমি, সত্যি আমি, দেখ এসে গেছি। ছুতে পারছিস তুই আমায়? সত্যি এসেছি আমি। মেঘা, মাই লিটল বার্ড, থাম, শান্ত হ। মেঘা ফুপিয়েই যায়, কণ্ঠ চিরে বুলি ফুটা এবার, কেঁপে কেঁপে বলে, তুমি এসেছো ভাইয়া? সত্যি এসেছো? এই তো এসেছি, রিল্যাক্স বোনো। মেঘা হাতের বাঁধন আলগা করে মাথা তুলে চায়। ইয়াসের হাসি ভরা মুখখানা দেখে ঠোঁট উল্টে ফুপিয়ে ওঠে। রৌদ্র বসে থাকতে পারে না আর, দম কুলায় না, ঠান্ডাতেও ঘাম ছুটে কপালের ধার গড়িয়ে। আচমকা অস্থির হয়ে যায় সে, উঠে দাঁড়িয়ে ঘাড় ঘোরায়। মেঘা এখনো ইয়াসের বাহুডোরে জোড়ানো, কাছে সে। রৌদ্র ওকে ওভাবে দেখে চড়াও হয়ে উঠল, দরদরিয়ে রাগ চড়ল মস্তিষ্কে। ভেতরে আগ্নেয়গিরি নেই, উত্তাল পাতাল তাণ্ডব চলল। হাত মুঠিয়ে নিল সে। ইয়াস মেঘাকে সামলে চোখ তুলে সামনে তাকানো মাত্রই দেখতে পায় বেপরোয়া যুবককে। অমনি হাসি উবে যায় ঠোঁট থেকে, একইভাবে চড়াও হয় মস্তিষ্ক। দপ করে ক্ষিপ্ততা ঠিকরে ওঠে নরম মুখায়বে। চোয়াল শক্ত অবস্থাতেই চোখোচোখি হয় দুই যুবকের। বেশ অনেকটা সময় ক্ষুব্ধতা নিয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। বহু বছর পর মুখোমুখি হলো দুজনে। কত রাগ ক্ষুব্ধতা জমানো, তা ক্রমশ দগ্ধ হয়ে জেগে উঠল। দাঁত পিষে মেঘার হাত শক্ত করে চেপে ধরল ইয়াস। ইয়াসের দৃষ্টি অনুসরণ করে রৌদ্রের দিকে তাকানো মাত্রই ধক করে উঠল মেঘা, মচড়ে উঠল বুকটা, টলমল চোখ জোড়া কাঁপল। রৌদ্র এক ঝলক মেঘার দিকে তাকায়, কিছু বলে না, বরং এলোমেলো কদমে হাঁসফাঁস করে সিঁড়ির দিকে পা বাড়ায়। আদ্রকে পাশ কাটিয়ে উপরে উঠে যায় সে। আদ্র অবাক লোচনে দেখল ভাইয়ের কাণ্ড। অবান্তর সব চিন্তায় এলোমেলো হয়ে গেল সে। রৌদ্র কোনো রকমে ঘরে ঢুকেছে, শ্বাস ফেলছে হাঁসফাঁস করে, যেন দম ফুরিয়ে এসেছে বুকে। হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। আচমকা কেমন ভয় লাগছে, ধরফর লাগছে। ও মেঘাকে হারিয়ে ফেলবে না তো? আগাম বার্তাহীন ইয়াস এসেছে, মেঘাকে এখন দূরে সরিয়ে নিয়ে যাবে ও? না না, কিছুতেই না। দুদিকে মাথা চাকায় রৌদ্র, বুক চেপে ধরে ঢুক গেলে। গলা শুকিয়ে কাঠ, বুক ফেটে যাচ্ছে বোধ হয়। এদিক ওদিক তৃষ্ণার্ত লোচনে তাকালো, জগে পানি নেই। এক কোণের মিনি ফ্রিজটা রিপেয়ার করা হয়েছে, রৌদ্র গিয়ে সেটা খুলল। দুটো হুইস্কির বোতল পড়ে আছে, লাস্ট কদিন ধরে রৌদ্র এসব ছুঁয়েও দেখেনি। আজ আবার হাতে তুলল, কম্পিত হাতে বোতল তুলে ঢক ঢক করে পুরো বোতল ফিনিশ করল।
থামলো না আর, যেভাবে ধরফরিয়ে উপরে উঠেছিল ঠিক সেভাবেই আবার নিচে নামলো। এতক্ষণে বাড়ির দুই কর্তার মুখোমুখি হয়েছে ইয়াশ। হেসে হেসে কুশল বিনিময় হয়েছে। দীর্ঘ 24 ঘন্টার জার্নি ছিল। চেহারায় কিছুটা অবসন্নতার ছাপ, তবুও যেন খুব পরিপাটি সুদর্শন ছেলেটা। মেঘার হাত শক্ত করে ধরে আছে এখনো। তোফায়েল কাবির ওকে ফ্রেশ হওয়ার জন্য উপরে যেতে বললেন। বাকি সব পরে হবে, পাধ্যের নে তাই শূন্য ইয়াশ। মেঘার দিকে ফিরে মুচকি হাসল। মেয়েটার চোখ ভেজা এখনো, তা দেখে ধীরে বলল, চল। পিছু ফেরা মাত্রই মুখোমুখি রুদ্র, রাগে তামাটে মুখশ্রী। পূর্বাভাসীন সে ইয়াসের থেকে ঝটকা মেরে ছাড়িয়ে নিল মেঘাকে। ধাক্কা খেয়ে এক কদম পেঁচালো ইয়াস। বিলম্ব করল না রুদ্র, মেঘাকে টেনে বাহুডোরে আবদ্ধ করল। ইয়াসের দিকে অগ্নি চক্ষু তাক করে বিবৎস রাগে শাসিয়ে বলল, খবরদার, ইফারা আমার, ওর যেই হোস না কেন তুই, ছবি না ওকে, ও শুধু আমার, কোথাও যেতে দেব না আমি ওকে, কোথাও না। কণ্ঠে ক্ষিপ্ততা, তবে চোখ ভেজা, খোলাটে দু চোখ। ফিরল মেঘার দিকে, রাগ দমালো, হাসতো ভেজা চোখ নিয়ে, বলল রমণীর দুই বাহু আঁকড়ে ধরে, ইভারা, তুই শুধু আমার, তাই না? তুই তো আমার, কোথায় যাবে আমায় ফেলে? আমার সাথে থাকবি তুই, সবসময় থাকবি। চল, আমার রুমে চল। মেঘার বাধা দেওয়ার বা কিছু বলার অপেক্ষা করল না সে। রমণীর হাত টেনে ধরে তড়িঘড়ি করে উপরে উঠতে লাগলো, যেন পালাচ্ছে, পালাতে পারলেই বাঁচে। ইয়াস রেগে যায়, রৌদ্রকে আটকাতে গেলে বাধা দেন তোফায়েল কাবির। ইয়াস, বাবা শান্ত হও, জার্নি করে এসেছ, ঠান্ডা হওয়া আগে এসবে পরে চোখ দিও। এভাবে হুট করে এসেছ, আসার আগে জানালেও না। যাই হোক, গিয়ে ফ্রেশ হয়ে নাও এখন। রৌদ্র উৎকীর্ণ, উন্মাদ, যেন ভীষণ ভয় পেয়ে আছে। এলোমেলো হয়ে গেছে সে। ঘরে ঢুকে দাম করে দরজা আটকে দিয়েছে। মেঘাকে ছাড়া নিয়ে এক মুহূর্ত উন্মাত্তের ন্যায় হাঁসফাঁস করছে, অস্থির তার চলন। মেঘা বুঝতে পারছে না কিছু, অস্থির চিত্তে নীরবে অবলোকন করছে কেবল। রৌদ্র ওর বাহু চেপে আঁকড়ে ধরল। এই এই এই, তোকে কোথাও যেতে দেব না আমি। বাইরে যাবি না তুই, এখানে এই চার দেয়ালের মাঝে থাকবি, কারো কাছে যাবি না, ওই ইয়াসের কাছেও না, কোথাও না। বলতে বলতে পাগলের ন্যায় অস্থির হয়ে উঠল। মেঘা সামলায়, রৌদ্র, এমন করছেন কেন আপনি? কি হয়েছে? এই তো আমি আছি। দমে যায় রৌদ্র, স্থির হয়ে তাকায়। ওর ভেজা দৃষ্টি, ভিজে জবজবে কপল। মেঘা আটকায়। এ কি, আপনি কাঁদছেন? চোখে পানি আপনার? কি হয়েছে, এভাবে কাঁদছেন কেন? ভয় হচ্ছে আমার, ভীষণ ভয় হচ্ছে। তোকে হারানোর ভয়। মনে হচ্ছে হারিয়ে ফেলবো আমি তোকে। ফাঁকি দিয়ে পালিয়ে যাবি তুই, হারিয়ে যাবি আমার থেকে। হারাবো? কোথায় হারাবো আমি? রৌদ্র শুনল, উন্মাদনা ছেড়ে আচমকা শক্ত করে জড়িয়ে ধরল মেঘাকে। বক্ষপিঞ্জরে তাণ্ডব চলছে তার। কি করে বোঝাবে ভয় হচ্ছে যে ভীষণ? এতদিন এত এতদিন তো এভাবে ভয় লাগেনি। পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে, ভয় গিরে ধরেছে হঠাৎ। সে সব আতঙ্ক দমিয়ে স্থির হয়ে গেল। মুখ গুজে নিল একবংশের কাঁধের ভাঁজে। চুল খোলা রমণীর, সে নাক ডুবিয়ে সুঘ্রাণ টানল। বলল হাঁপিয়ে যাওয়া দুর্বল স্বরে, তুই চলে যাবে আমায় ছেড়ে? বল না সত্যি করে। শোন, আমি কিন্তু মরে যাব তুই চলে গেলে, বাঁচবো না তোকে ছাড়া। দেখবি দম বন্ধ হয়ে মরে যাবো একদম। তুই চাস আমি মরে যাই? চাস না তাই তো? তাহলে ছেড়ে যাস না আমায়। আমি মরতে চাই না, বাঁচতে চাই তোর সাথে। ভালোবাসি আমি তোকে, প্লিজ আমাকে মেরে ফেলিস না এভাবে। মেঘা নিজের কাঁধে ভেজা ভেজা কিছু অনুভব করলো। লোকটার চোখের নোনা জল, আতঙ্কে শুকনো ঢুকিল রমণে। আলগোছে রৌদ্রের পেটে হাত বুলিয়ে বলল আদুরে গলায়, কি হয়েছে আপনার? এই তো আমি আছি আপনার কাছে। এমন করছেন কেন? শান্ত হন। পানি খাবেন? ছাড়ুন আমায়, আমি পানি দিচ্ছি। রৌদ্র এক কথাতেই ছাড়লো ওকে। অবাধ্য হলে যদি মেঘা রেগে যায়, যদি তেরামো করে রৌদ্রকে ফেলে যায়, তখন? মেঘা রৌদ্রকে খাটের একপাশে বসায়, পানির গ্লাস তুলে এগিয়ে দেয়। লোকটার ভেজা চোখ দেখে কাঁপে বক্ষস্থল, তবুও সংযত রাখে নিজেকে। রৌদ্র পানি খেল না, গলা শুকিয়ে কাঠ, তবুও গ্লাস ফিরিয়ে দিল। মেঘার হাত টেনে জড়িয়ে নিল ওকে। সে বসে থাকার দরুন তার মাথাটা ঠাঁই পেল রমণীর বুকে। একবংশীর বুকের মাথা গুজে ভেজা সরে বলল, ইয়াস তোকে কেড়ে নিয়ে যাবে আমার কাছ থেকে, চলে যাবি তুই? মেঘা লোকটার চুলের ভাঁজে আঙুল চেপে প্রত্যুত্তর করলো নরম কণ্ঠে, হুম, যাব না। যদি জোর করে, ভুল বোঝায়, আমার নামে বদনাম করে, তখন? বুঝবো না ভুল। সত্যি? একদম সত্যি। তার মানে আমার কাছে সারা জীবন থাকবি? পুরো জীবন। ইয়াসকে ফিরিয়ে দিবি? দেব। যদি না মানে? মানবে, আমার ভাইয়া খুব ভালো। ও তোকে নিতে এসেছে, এত সহজে মানবে না। আমার শান্তি কেড়ে নিয়ে যাবে ও।
কাটতে পারবে না। আমার ভাই আমাকে খুব ভালোবাসে, আমি যা বলবো তাই শুনবে। ও তো হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিতে এসেছে, জানেন? পুরো 3 বছর পর ফিরেছে। আপনি আমাকে রেখে যাওয়ার পর এসেছিল দাদুমণির মৃত্যুতে, তারপর মাঝে আরও একবার এসেছিল সেই 3 বছর আগে। এরপর আর আসেনি। আপনার সাথে তো কখনো দেখা হয়নি, তাই আপনি ভাইকে চেনেন না। ও আমার ছোট ভাইয়া, আমার একমাত্র আপনজন। ওর পুরো পৃথিবী শুধু আমাকে ঘিরে। আমাদের তো আম্মু আপু নেই, কেবল আমরাই একে অপরের। আমি ছাড়া ওর আর কেউ নেই, কিন্তু ও ছাড়া আপনি, এই পরিবারের সবাই আছে আমার। আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে, কোথাও যাব না। তার মানে ইয়াসের কথা শুনবি না? ভাইয়া আমার কথা শুনবে, ও আপনার উপরে রেগে আছে। আপনি তো কাজটা ভালো করেননি, রেগে থাকারই কথা। তবে দেখবেন, ও যখন আপনাকে চিনবে, যখন জানবে আপনি আমাকে ভালোবাসেন, তখন সব রাগ ভুলে যাবে, ঠিক আমার মতো। রৌদ্র মৃদু হাসল। ওকে চেনা বাকি নেই ইয়াসের। এই পাগল মেয়ে তা তো জানে না। আমি তোকে ভালোবাসি, এটা জানিস তুই? জানি তো, যে আমাকে হারানোর ভয়ে কাঁদতে পারে, তার ভালোবাসা বুঝবো না আমি? আপনি আমাকে হারানোর ভয়ে কাঁদছেন এভাবে, ভয় পাচ্ছেন? সত্যি ভয় হচ্ছে। যদি হারিয়ে যাস, আমি পারবো না তোকে ছেড়ে বাঁচতে, মরে যাব। মরে যাওয়াটা যদি সহজ হয়, তাহলে কান্না করাটা আর কি কঠিন ব্যাপার। আমি কখনো কাঁদিনি জানিস, কারোর জন্য কাঁদিনি। ছেড়ে যাস না আমায়, সত্যি মরে যাব। হঠাৎ করে খুব ভয় হচ্ছে আমার, তোকে হারিয়ে ফেলার ভয়। দেখ, হৃদস্পন্দন বেড়ে গেছে। ভয় পেতে হবে না, হারাবো না আমি, বলছি তো থাকবো সারা জীবন। কথা দে, সারা জীবন থাকবি আমার সাথে। ইয়াসের কথায় ভুল বুঝে ফেলে যাবি না আমায়? কথা দিলাম। এখনো ঘৃণা করিস আমায়? না। ভালোবাসিস? মেঘা উত্তরে কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হলো, থেমে অস্ফুটন্তে উচ্চারণ করল, ভাসি। আমিও ভাসি, ভীষণ ভালোবাসি। মেঘা এক চিলতে হাসে, রৌদ্রকে একটু সরায় নিজের থেকে। লোকটার ভেজা দু চোখ কালগোছে মুছিয়ে দেয়। আপনি না বাচ্চাদের মতো কাঁদছেন, এমন করে কেউ? কোথায় আপনার সেই রাগ, তেজ, বেপরোয়া সত্তা? আমাকে হারানোর ভয়ে নিমিষে নিঃশেষ হলো? নিঃশেষ তো অনেক আগে হয়েছে। রাত তখন 1টা প্রায়, চোখে ঘুম নেই রৌদ্রের। আনচান হৃদয় নিয়ে ছাদে পায়চারি করছে সে। সিগারেট ধরিয়েছে অনেকদিন পর, বেশ কয়েকটা শেষ করেছে। 2 আঙুলের ফাঁকে আরও একটা পুড়ছে, পোড়াচ্ছে রৌদ্রকেও। স্থির থাকতে পারছে না বেপরোয়া যুবক। এমতো সময় ছাদে আগমনী আসের। রৌদ্রকে দরজার কাছ থেকে দেখেই পৈশাচিক হাসলো ঠোঁট পাকিয়ে। রাগে দাঁত চেপে এগিয়ে আসলো। রাতে ঘুমানোর অভ্যাস কম, ঘুমহীন রাত কাটানোর স্বভাব হয়ে গেছে ওর। সিগারেট টানতে এসেছে এখানে। নিঃশব্দে একপাশে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। দুবার ফুঁকে হাঁক ছেড়ে বলল টেনে টেনে, রুডবিক কাবের রৌদ্র, ওরফে রুডি। হোয়াটসঅ্যাপ, বহু বছর পর দেখা। তড়া করে তাকায় রৌদ্র। তুই? আমি, ইয়াস আহসান। মনে পড়েছে আমায়? ভুলে গেছিস? অবশ্য ভুলে যাওয়ার কথা নয়, বন্ধুকে ভোলা যায়, শত্রুকে না। আর আমি তো কোশমিন কালেও তোর বন্ধু ছিলাম না, তাই আমাকে ভোলার নো চান্স। সব রাগ সমেত তেরে গেল রুদ্র। কেন এসেছিস এখানে? আমার বাড়ি এটা। জানি তো এটা তোর বাড়ি, বোধহয় ভুলে গেছিস। আমার বোনকে খুঁটি করে এ বাড়িতে গেড়ে রেখেছিস, আর সেই খুঁটি উপড়ে ফেলতে এসেছি আমি, গোড়া সমেত উপড়ে ফেলতে এসেছি। আঙুলের ফাঁকের সিগারেটটা হাতের মুঠোয় পিষল রুদ্র। চাঁদের আলোয় তামাটে চেহারার রাগ ঠিকরে বেরোচ্ছে, দাঁত পিষে শাসালো সে। খবরদার ইয়াস, জানে মেরে এবারের মাটিতে পুঁতে রাখবো যদি আমার ইভারাকে আমার থেকে সরানোর চেষ্টা করিস তবে। শব্দ করে হাসল ইয়াস, পরক্ষণে আচমকা হাসি থামাল। তোর ইভারা? হাউ ফানি! বোন ও আমার, জানে মেরে তোকে পুঁতে রাখবো যদি ওর ক্ষতি করার চেষ্টা করিস তবে। তোর শত্রুতা আমার সাথে, আমি তো ছেড়ে দিয়েছিলাম তোকে, কোনো ক্ষতি করিনি। চলে গিয়েছিলাম অনেক দূরে। রাগে যেতে আমার ছোট্ট বোনটাকে একা ফেলে রেখে গিয়েছিলাম আমি, আর সেই সুযোগ কাজে লাগালি তুই। আমার বোন তো তোর কোনো ক্ষতি করেনি, তাহলে ওকে জড়ালি কেন এতে? ও ছাড়া আমার আর কেউ নেই, কেউ না। আরে, আমরা মা বাপকে হারিয়েছি সেই ছোটকালে, এরপর যাদের পেয়েছি তাদের তুই কেড়ে নিয়েছিস আমার থেকে। তোর জন্য বন্ধু, ভালোবাসা সব হারিয়েছি আমি, তবুও শান্তি হয়নি তোর? আমার বোনটাকে টানলে এই অবান্ত শত্রুতায় কেন? কি ক্ষতি করেছি আমি তোর? রৌদ্র রাগ সামলায়। দেখ ইয়াস, তোর বোনকে টানিনি আমি, ওকে জড়াইনি এসবে। একদম ভুল বোঝাবি না ওকে, সব ভুলে গেছি আমি। এখন শুধু জানি তোর বোন আমার সব। ওর কোনো ক্ষতি করা তো দূর, ওকে ছাড়া আমার পক্ষে বাঁচাই সম্ভব নয়। তো মরে যা, বাঁচতে বলেছে কে তোকে? ইয়াস, রাগাস না আমায়, সেই পুরনো রুটপিক কাপের নেই আমি। বদলেছিস?
তোর বোনের জন্য 5টা বছর ধরে সামলিয়েছি নিজেকে, পরিবর্তন করেছি। দেখ, আমাদের মাঝে যা হয়েছে সব ভুলে যা। ভুলবো কি করে? মেঘাকে ছাড়া তোর পক্ষে বাঁচা সম্ভব নয়, তাই না? একবার ভেবে দেখেছিস রিসাকে ছাড়া আমি কিভাবে বেঁচে আছি? সুদর্শন যুবকটার গলা কাঁপল শেষ কথাটা উচ্চারণ করতে গিয়ে। বোধহয় চোখের কোণে পানিও জমল, তবে কেউ দেখল না। চিকচিক করলেও আধারের মাঝে মিলিয়ে গেল তা। রৌদ্র শান্ত হয়ে যায়, আকাশ পানে মুখ তুলে শ্বাস টানে, কোমরে হাত ঠেসে দাঁড়ায়। রিসা তোকে ভালোবাসতো না? বিকট হাসির শব্দ শোনা গেল বিপরীতে, তাচ্ছিল্যের সুর সে হাসিতে। ও রিয়েলি? আমার বোন তোকে ভালোবাসে বুঝি? বাসে, একবার জিজ্ঞেস করে দেখিস। ও যাবে না আমাকে ছেড়ে, কথা দিয়েছে আমায়। চোয়াল খেঁচল ইয়াস, বুঝে গেছে আগে থেকে। কিরমির করে বলল, মেঘা আমার বোন, তোর থেকে ওকে সরানোর জন্য সবকিছু করতে পারি আমি। সবকিছু মানে সবকিছু। তুই আমার থেকে আমার রিসাকে কেড়ে নিয়েছিস, আমার আরাফের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছিস, কেড়ে নিয়েছিস আমার একমাত্র বন্ধুকে। আর তোর কাছে কিনা আমি আমার বোনকে সঁপে দেব? না, কিছুতেই না। আমি মেঘাকে নিয়ে যাব, নিয়ে যেতে এসেছি। তৈরি থাক ডিভোর্স পেপারে সাইন করার জন্য। হিসিয়ে কথাগুলো শেষ করল ইয়াস। রাগে কপালের শিরা উপশিরা ফুলে উঠেছে রৌদ্রের। সে বিপরীতে আর কিছু বলার আগে সিগারেটে লম্বা টান দিয়ে গটগটিয়ে ছাদ ত্যাগ করেছে ইয়াস। রৌদ্র নিস্তব্ধ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে লম্বা লম্বা শ্বাস টেনে শান্ত করল নিজেকে। চোখ খুলে শূন্যে তাকালো, মাথায় কিছু একটা ভাব মেটে ঠোঁট বাঁকিয়ে পৈশাচিক হাসল। এই পর্যন্ত ছিল আসবো ফিরে আবার উপন্যাসের 56 নম্বর পর্ব। আসবো ফিরে আবারও, লেখনীতে সুরভি আক্তার, পর্ব সংখ্যা 57। রাত্রি 2:40। মেঘাকে পাশে বসিয়ে শুনশান রাস্তায় ধীর গতিতে ড্রাইভ করছে রৌদ্র। মাঝরাত, জনবহুল রাজধানী নীরব, রাস্তাঘাট প্রায় জনশূন্য। এধার ওধার গুটি কয়েক গাড়ির চলাচল, নিঃশব্দে চলছে সবে। এই মধ্যরাতে মেঘাকে ঘুম থেকে তুলে কোথাও একটা নিয়ে যাচ্ছে সে। ঘুমের টাল একবংশী, আচ্ছন্ন দু চোখ, পুরোপুরি ব্যাঠাল হয়ে পড়ে আছে সিটে গা এলিয়ে। দুবার জিজ্ঞেস করেছে কোথায় যাওয়া হচ্ছে, রৌদ্র উত্তর করেনি। এদিকে শান্তি হচ্ছে না কেন, কোনো রকমে টেনে টুনে চোখের ভার পাপড়ি চোকল ফাঁক করল মেঘা। নিভু নিভু চোখে জানালা বেঁধে বাইরে তাকালো একবার, অতঃপর ঘাড় ঘুরিয়ে রৌদ্রের দিকে তাকিয়ে আধো আধো স্বরে জানতে চাইলেও তৃতীয়বারের মতো, কোথায় যাচ্ছি আমরা? গেলেই দেখতে পাবে। বলুন না, কোথায় নিয়ে যাচ্ছেন এত রাতে? ঘুম পাচ্ছে আমার, ঘুমাবো। এভাবে বসে থেকে আরাম পাচ্ছি না একটুও। কিছুটা বিরক্ত মাখানো স্বর। রৌদ্র শান্ত চোখে তাকালো, এক হাতে স্টিয়ারিং সামলে মুচকি হেসে অপর হাত বাড়িয়ে দিল, বলল ঠান্ডা স্বরে, বুকে এসো তাহলে, আরাম পাবে। রমণীর আধো চোখ জোড়ায় এক পশলা হাসি খেলে গেল এহেন কথায়। ঠোঁট ঠেলে চমৎকার হাসল সে। মুহূর্ত পার করল না, দ্রুত ডান দিকে সরে আসলো। রৌদ্রের বাহুডুরে সঁপে দিল নিজেকে, বেশ আয়াস করে শরীর এলিয়ে দিল বেপরোয়া যুবকের বুকের বাম পাশে। বেশ অদ্ভুতভাবে প্রশান্তি খুঁজে পেল সে। গা ম্যাজমেজে বিরক্তিটুকু মিলিয়ে গেল নিমিষেই। রৌদ্র পরম আবেশে নরম হাসে, হিম হয়ে যায় বক্ষস্থল। আজকাল মেঘা বড্ড প্রশ্রয় দেয় ওকে। এই প্রশ্রয়ের সঠিক ব্যবহার করাটা উচিত নয় কি তার? রৌদ্র আলগোছে ওর কাঁধ জড়িয়ে নিল, চেপে ধরল বুকের মাঝে, আলতো করে চুলের ভাঁজে ঠোঁট ছোঁয়ালো। মেঘা আরামে চোখ বুঝে নেয়। কিছু সময়ের মধ্যে ওদের গাড়িটা এসে থামে সিরাতের নতুন ফ্ল্যাটের সামনে। এ বাড়িতে কেউ নেই। ইভেন্টের জন্য কাবির ম্যানশনে গিয়েছিল আহিয়ান আর সিরাত, আজ আর ফেরা হয়নি, থেকে গেছে ওখানে। আসার আগে রৌদ্র চাপে নিয়ে বেরিয়েছে। গাড়ি পার্ক করে মেঘাকে ডাকলো আলতো স্বরে, ইফারা। ওঠো, এসেছি। কোথায়? আপুর ফ্ল্যাটে। মেঘা চোখ খুলে, বোধ পায় না কিছুর বলার। গাড়ি থেকে নেমে মেঘাকে নামালো রৌদ্র। টলছে একবংশে। রৌদ্র ঝুঁকি না বাড়িয়ে ওকে চট করে কোলে নিয়ে ফ্ল্যাটের দিকে হাঁটা ধরল। মেঘা কেবলই মিঠে হাসে। চাবি ঘুরিয়ে বাড়িতে ঢুকলো ওরা। মেঘাকে বেসিনের সামনে নামিয়ে দিয়ে রৌদ্র বলে, চোখে মুখে পানি ছিটিয়ে নাও একটু। তাই করল মেঘা। ঠান্ডা পানির ঝাপটায় ঘোর কেটেছে অনেকটা। মুখ মুছতে মুছতে বলল হাই তুলে, এই রাতে এখানে আসলাম কেন? রৌদ্র হাসলো একগাল, বেশ নরম হাসি, অবসাদ কিছুটা। বাড়িতে দম বন্ধ হয়ে আসছিল তাই। তাহলে আমাকে নিয়ে আসলেন কেন? তোমার কাছে আমার অক্সিজেন খুঁজে পাই, তুমি না থাকলে দম নেব কিভাবে? বড্ড কথা শিখেছেন রানীমুখ, শুকনো কথায় পেট ভরবে না, খিদে পেয়েছে আমার।
চোখ কুচকায় রৌদ্র, বিরক্তি আসে না এক বিন্দুও। ওয়েট, কিচেনে কি আছে দেখছি। সে চলল কিচেনের দিকে, পেছনে নিল মেঘা। সিরাতরা সেই গত পরশু ও বাড়িতে গেছে, তালা বন্ধ করে গেছে এবারে। ফ্রিজে ফ্রেশ কোনো খাবার নেই, ফ্রুট আছে টুকটাক। খিদে পেটে সেসবে রুচি কুলালো না। ম্যাগি আছে ক্যাবিনেটে। মাঝরাতে মেঘার এটা খাওয়ার অভ্যাস আছে, রৌদ্র ওরে জানা এটা। সে লেগে পড়ল ঝটপট ম্যাগি তৈরিতে। মেঘা বাধা দিলেও শুনল না, বরং মেঘাকে তুলে পা ঝুলিয়ে ক্যাবিনেটের ওপর একপাশে বসিয়ে দিল। সে রাঁধতে পারে একটু একটু, তবে ম্যাগি বানানো হয়নি কখনো। তবুও দক্ষ হাতে সবটা করতে পারছে। শিখিয়ে দিচ্ছে মেঘা। রৌদ্রকে হাত লাগাতে দেয়নি, কেবলই নির্দেশনা নিয়েছে। 10 মিনিটের ব্যবধানে ওদের রান্না শেষ। এই বাড়িতে মোটে 4টা ঘর। নিচতলায় ড্রয়িং রুমের পাশাপাশি একটা ঘর আছে, আর দোতলায় বাকি 3টে। ঘরে না গিয়ে ড্রয়িং রুমে টিভি ছেড়ে সোফায় পায়ে পা তুলে বসলো মেঘা। পাশে রৌদ্র। সে খাবে না, মেঘা একাই খাচ্ছে, দৃষ্টি টিভির পর্দায়। খাওয়ার ফাঁকে ফাঁকে রৌদ্রের কাঁধে মাথা এলিয়ে দিচ্ছে বারংবার। রৌদ্র বেশ চিন্তিত, খচখচ করছে কিছু একটা নিয়ে। মন নেই আশেপাশে কোথাও, মনে ঘুরছে হাজারো উল্টোপাল্টা চিন্তারা। পুরো উলট পালট করে দিচ্ছে বেপরোয়া যুবককে। মনের চিন্তা মনে রেখে দুদিকে মাথা নাড়ে রৌদ্র। চোরা চোখে মেঘার নরম নির্ভেজাল মুখায়বের দিকে তাকায়। রমণী আপন মনে খাচ্ছে। সে তো সবে মানতে শুরু করেছে রৌদ্রকে। রৌদ্র যদি ভুল চোখ করে ফেলে, তাহলে মেঘা ওকে ভুল বুঝবে। না না, রৌদ্র এমনটা করতে পারে না। সে বিড়বিড় করে দুদিকে মাথা নাড়ালো অনবরত। তার বিড়বিড়ানোর মেঘার কানেও পৌঁছেছে। খাওয়া ফেলে নুডলসের বাটি সামনে রাখলো রমণী। পূর্ণ ধ্যান দিল রৌদ্রের দিকে। সন্ধিয়ান হয়ে শুধালো, রায়নুমুখ, কিছু বলেন আপনি? হুম, একটা কথা বলবি? হাজারটা বলুন। আমার সাথে যাবে? কোথায়? অনেক দূরে, যেখানে পরিচিত কেউ থাকবে না, কেউ চিনবে না তোমায় আমায়। তোমাকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য কেউ থাকবে না সেখানে। কেবল তুমি আর আমি থাকবো। যাবে আমার সাথে এমন কোথাও? সুইজারল্যান্ড। যাই ওখানে। ওখানে সব আছে, শুধু তোমার অভাব। আমরা থাকবো ওখানে, একলা থাকবো, কোনো ভাগিদার থাকবে না। সম্পূর্ণ তুমি শুধু আমার হয়ে থাকবে ওখানে। পুরো একটা সংসার আছে তোমার, সব সাজানো, সাজিয়েছি আমি। যা যা বাকি আছে সব এনে দিব তোমায়। যা চাইবে, যেভাবে চাইবে সেভাবে চলবো। বাধ্য হয়ে তোমার কথা শুনবো, তবুও একটা বার আমার কথা শোনো। চলো আমার সাথে। আমি তো আপনার সাথেই আছি এখনো। এই দেখুন, আপনার কাছে, খুব কাছে আছি। অদূরে যাওয়ার প্রয়োজন কি? এখানে আমাদের সবাই আছে। মা, বাবা, মণি, বাবাই, ভাইয়া, সাফা, শিশির, মেহেরাপু, আরো সবাই। এদের ছেড়ে অত দূরে যাবো কেন আমরা? ওখানে না গেলে যদি এখান থেকেও হারিয়ে ফেলি তোমায়, তখন? কি সব পাগলামো করছেন সেই থেকে? কোথায় হারাবেন? কোথায় যাব আমি আপনাকে ছেড়ে? বলেছি তো যাব না কোথাও। তবুও কেন করছেন এমন? এই তো কাছে আছি, আর থাকবো সারা জীবন। রৌদ্র পাল্টা কিছু বলল না, শুকনো ঢুক গিলল। ঘাম ছুটেছে চিবুকের ধারে। মেঘার থেকে চোখ ফিরিয়ে নিল সে। রমণী ওর বাহু জড়িয়ে রেখেছে। রৌদ্র ওর থেকে ছাড়িয়ে নিল নিজেকে। দূরত্ব বাড়িয়ে লম্বা শ্বাস টেনে বলল, ঘুমাও গিয়ে। আর আপনি? আছে এখানে, একটু পর আসছে, তুমি রুমে যাও। রাগ করলেন? হুম, রাগের কোনো কারণ নেই। তাহলে দূরে গেলেন কেন? এভাবে কথা বলছেন কেন? ইভারা, প্লিজ ওপরে যাও। তোমার থেকে একটু দূরে থাকা প্রয়োজনের সময় শোনো আমার কথা। মেঘা শুনল না, বরং জেদ খাটিয়ে আরো কাজ ঘেঁষে সেখানেই বসে রইল। রৌদ্র ওর থেকে দূরত্ব বাড়ায় আবার। ফাঁক হয়ে বসে। তা দেখে কপালে শুকনো সূক্ষ্ম ভাঁজ ফেলে একবংশীর। ওষ্ঠ উল্টে আবার কাছে যায়, রেখে বলে, হয়েছেটা কি? বারবার দূরে যাচ্ছেন কেন? কাছে যাওয়াটা মঙ্গলজনক হবে না তোমার জন্য। রুমে যেতে বলেছি, যাও। হুম, যাব না। আপনার সাথে থাকবো আমি। ভয় পাচ্ছেন আমাকে হারানোর, তাহলে কাছে আসছে বলে সরিয়ে দিচ্ছেন কেন? রৌদ্র সংযত থেকে চোখ নামায়। পরপর ঢুক গেলার সাথে সাথে কণ্ঠ মনির বিচরণ হয় উপর নিচ। এভাবে বারবার কাছে আসছো যে, ভুল করেও যদি নিয়ন্ত্রণহীন কোনো ভুল করে ফেলি, তাহলে ভুল বুঝবে আমায়। আর সেই ভুল বোঝাবুঝির জেরে আমাকে ছেড়ে চলে যাবে। আমি চাই না তুমি আমায় ছেড়ে যাও। নিয়ন্ত্রণে আছেই, থাকতে দাও। যাও তুমি, নয়তো অঘটন ঘটে যাবে। বাড়ি ফাঁকা, অঘটন দেখা বা আটকানোর কেউ নেই। ঠোঁটকাটা কথায় মেঘা আকস্মিক একটুখানি লজ্জা পেল। আলগোছে মাথা নামিয়ে রৌদ্রের বুকের বা পাশে রাখল। চোখ বুঝে কণ্ঠ খাদে নামিয়ে বলল, বুঝবো না ভুল? চোখ সরু করে রৌদ্র। এই মেয়ের মতিগতি দুর্বোধ্য, নাকি বুঝেও অবুঝ রৌদ্র?
তুমি কি ইনডাইরেক্টলি আমাকে উস্কে দিচ্ছ? চাইছো ভুল করি? মেঘা নিরুত্তর, মুখ লুকিয়ে সিটিয়ে গেল আরো বেশি। লাজুকতার আবরণে ঢলে পড়ল তার নির্মল কায়া। রৌদ্র নীরব সম্মতি পায়, হাসে উষ্ঠ পিষে, হাসকিটনে ধীরে ডাকে ফিসফিসিয়ে, সুইটহার্ট। হুম, ডু ইউ ওয়ান্ট মি? একটু থামলো, নিজেকে শুদ্ধ বলল, হুম, ভুল মানুষ একবারই করে, আজ আর জিজ্ঞেস করবো না, পালাতেও দেবো না কিন্তু। জেনে বুঝে কাছে আসো, নয়তো ফল ভালো হবে না, বলে রাখলাম। নীরব হুমকি তার, ভরকায় এক বংশী। দ্রুত সরে আসে রৌদ্রের থেকে, উঠে দাঁড়িয়ে ঘন পলক ফেলে এপাশ ওপাশ, ঠোঁট ভিজিয়ে চটপট স্বরে আমতামতা করে বলে, না, আমি ঘুমাবো, উপরে যাচ্ছি। সে এলোমেলো কদম বাড়াতে নিল, এক কদম এগোলেও দ্বিতীয় কদম মেঝেতে পড়ল না। তার আগেই টান পড়ল হাতে। কেবল তাতেই শেষ নয়, হ্যাঁচকা টানে মেঘাকে সোফায় এনে ফেলল রৌদ্র। হুবৃক্ষে তাল হারিয়ে পড়ল রমণী। তুলতুলে তুলোয় তলিয়ে গেল তার ছিপছিপে নারী তনু। তীর তীর করে কেঁপে উঠল সাথে সাথে। তড়াক করে বড় বড় চোখে চাইল। মুহূর্ত বিলম্ব হলো না, রৌদ্র ওর খুব কাছে চলে যায়, ঝুঁকে পড়ে মেঘার দিকে। ভয়ে শুকনো ঢুক গেলে রমণী, চিবুক নুইয়ে গলায় মেশায়। শিহরণ বয়ে যায় তার সর্বাঙ্গে। রৌদ্র তর্জনী দিয়ে তার নোয়ানো চিবুক কুচিয়ে ধরে, আধো কাতর স্বরে জানতে চায়, সত্যি ঘুমাবে? আজ না ঘুমালে হয় না, রোজ তো ঘুমাও। মেঘা স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে থবনে চেয়ে আছে। একই ঘরে মশগুল হলো সে নিজেও, এক দৃষ্টি তার। তবুও নিজেকে ধাতস্থ করে রৌদ্রের ক্রূর মুখায়ব দেখে ভীত স্বরে ঠোঁট নাড়ায়। কি করছেন? জানি না, শুধু জানি প্রশ্রয় দিয়েছে তুমি, আগ বাড়িয়ে এসেছে নিজেই। আমি কেবলই প্রশ্রয়ের সঠিক ব্যবহার করব। রাইট নাও আই নিড ইউ ডেসপারেটলি, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। মেঘা ভরকায়, শুকিয়ে যায় কণ্ঠনালী। রৌদ্রের দৃষ্টি অদ্ভুত, মারাত্মক ঘোর সেখানে। হাঁসফাঁস তার অবস্থা। রমণী কুল কিনারা হারায়, খুঁজে পায় না দিশা। রৌদ্রের বুকে হাত ঠেসে আলতো ধাক্কা দেয়, ভেজা কণ্ঠ চিরে বুলি ফুটায় জোরপূর্বক, রৌদ্র, না, প্লিজ। ইভারা, প্লিজ। কণ্ঠ ভীষণ কাতর, তীব্র আকাঙ্ক্ষা উপচে পড়ছে। শেষ মুহূর্তেও নিজেকে সংবরণের যথেষ্ট চেষ্টা চালিয়েও ব্যর্থ হলো বেপরোয়া যুবক। আর সম্ভব নয়। আমাকে আগে আবার বিয়ে করুন, তারপর। রৌদ্রকে রুখতে নিরর্থক বাহানা বোকা নারীর। ঝটপট পাল্টা তাড়াহুড়া প্রত্যুত্তর রৌদ্রের জবানে, কাল আবার বিয়ে করব, প্রমিস, বাট নাও আই নিড ইউ। আমি এখনো প্রস্তুত। ইভারা, প্লিজ, জান পাখি। কথা শেষ হওয়ার আগেই পরম উৎকণ্ঠিত ডাকে দমে যায় এক বংশী। নতবা রৌদ্রকে দমানোর সাধনই তার, শক্তি নেই ক্ষণমাত্র। হার মেনে নেয় সে, শুকনো ঢুক গেলে কেবলই। রৌদ্র ঝুঁকে ওর মসৃণ কপালে ঠোঁট ছোঁয়ায় উন্মাদনা সামলে। নাকের ডগায় জমা বিন্দু বিন্দু নোনার জল কণা শুষে নেয় গাঢ় চুম্বনে। নাকফুল সহ আখিলতার সেই কাটা দাগে ঠোঁট ছোঁয়াতে ভুলে না। একে একে দু চোখের পাতা ছাপিয়ে পুরো মুখশ্রী জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র পরশ বুলিয়ে যায় ব্যাপুরা যুবকের নিয়ন্ত্রণহীন অধর। মেঘা সুপ্তানুভূতিতে চোখ খিচে নেয়, দম নিতে ভুলে যায় সে। লাল হয়ে ওঠে দুধে আলতা মুখায়ব, তা দেখে এক পর্যায়ে থামে রৌদ্র। তাতস্থ হয়ে গাঢ় দৃষ্টি স্থির করে একবংশীর কম্পিত রক্তিম মুখায়বে। রমণীর আখিদয়ের নেভানো পত্রযোগল কাছে ঝিরে ঝিরে। রৌদ্র নিঃশব্দে ঠোঁট ঠেলে হাসে মৃদুমন্দ। প্রেয়সীর গোলাপ বর্ণ অধরের বাম কোণে শক্ত চুম্বনীকে কপালে কপাল ঠেকিয়ে প্রশ্নসূচকে ফিসফিস করে, এম আই কম্পেলিং ইউ? নেভানো পত্রযুগল টেনে হিঁচড়ে আলাদা করল মেঘা। দমে রাখা শ্বাস টানল ধক করে। সে এতক্ষণে সমর্পণ করে দিয়েছে নিজেকে। তার দৃষ্টিতে অবাধ্য গোর, কণ্ঠ চিরিয়েও টু শব্দ উচ্চারণ সম্ভব নয়। তাই ঢোক গিলে আস্কারা সূচকে নাবোধক মাথা নাড়ালো সে। বিপরীতে ক্রোর হাসে রৌদ্র, সায় পায়, অবাধ্য হয় চূড়ান্ত। রমণীর সুঢল গলার ভাঁজে মুখ গুজে হাসকে টেনে বিড়বিড়ায়, সরি সুইটহার্ট, খুব বেশি অবাধ্য হব আজ। দীর্ঘ 5 বছরের দূরত্বে জমানো সব অভিমান, অভিযোগ, ঘৃণার দেয়াল ভেঙে চূর্ণ হয় বেসামাল রৌদ্রের নিবিড় ভালোবাসার জোয়ারে। সকাল 8টা, নিচে সবাই উপস্থিত খাবার টেবিলে। ইয়াস গেস্টরুম থেকে বেরিয়েই আদ্রের মুখোমুখি হয়েছে। আদ্র ওকে দেখে একফালি হাসে। গুড মর্নিং ইয়াস। মর্নিং। তোমার সাথে তো কথা হলো না সেভাবে, রাতে প্রবলেম হয়নি তো? হুম, নিচে চলো, ব্রেকফাস্টের সময় হয়েছে। যাও, যাচ্ছি। ইয়াসের ছোট ছোট উত্তর। আদ্র ওর অস্বস্তি বুঝে বেশি কথা বাড়ালো না।
সে প্রস্থান করতেই করিডোর থেকে নিচে তাকায় ইয়াশ। চোখ ছোট করে সবাইকে অবলোকন করে। মেঘা নেই, আর না রুদ্র। পাশ ফিরে মেঘা রুমের দিকে তাকালো। দরজা চাপানো, হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। শ্বাস ফেলে মেঘার রুমের দিকে এগোয় সে। দরজার কাছে থেকে কড়া নাড়ে। মিনিটের মাথায় চাপানো দরজা খুলে বেরিয়ে আসে সাফা। ঘুম ঘুম চোখে কপালে বিস্তর ভাঁজ ফেলে বিরক্ত নিয়ে সম্মুখপানে তাকায় চঞ্চলা রমণী। ইয়াসকে দেখে অকস্মাৎ শিথিল হয় ললাটের ভাঁজ। থতমত খায় কিছুটা। ভ্যাবাচাকা স্বরে বলে, আপনি?" ইয়াসের চোখ সরু, না চাইতেও সাফার দিকে আঁকাগোড়া নজর বুলিয়ে নিল। কি এলোমেলো একটা মেয়ে, রাতে ঘুমিয়েছিল নাকি যুদ্ধ করেছে কে জানে। কি উস্কো খুস্কো চুলগুলো, এলোমেলো গায়ের পোশাক। নজর সামনে নেয় যুবক, কড়া কণ্ঠে বলে, মেঘা কোথায়, ওঠেনি? সাফার ধ্যান ভাঙে। কেমন আহম্মক বনে ভ্যাট ভ্যাট করে তাকিয়েছিল লোকটার পানে। কড়া কণ্ঠে ঘোর ছুটে যায়। দ্রুত তাকায় ঘরের ভেতরে। মেঘা নেই বলে বোকার মতো। মেঘা তো ঘরে নেই। ঘরে নেই মানে কোথায়? তা তো জানি না, রাতে তো আমার পাশেই ছিল, উঠেছে কিনা দেখিনি। ইয়াস চোয়াল খিচে নেয়। কাণ্ডজ্ঞানহীন একটা মেয়ে। ভীষণ বিব্রত হলো সে। কর্কশ্বরে বলল দাঁত পিষে, এখানে দাঁড়িয়ে আছো কেন তাহলে? নিচে যাও, গিয়ে দেখো মেঘা কোথায়। খুঁজে পেলে বলবে আমি ডাকছি। সাফা চমকায়। ওকে উত্তর বা প্রস্থানের সময় সুযোগ না দিয়েই আবার ধমকাই ইয়াস। কি হলো, যাও। যাচ্ছি তো, এভাবে ধমকাচ্ছেন কেন? সাফা ছটফট পায়ে নিচে নামলো। মেঘার খোঁজ করে দেখলো মেঘা বাড়িতে নেই। রুমের ছাদে, বারান্দায় কোথাও নেই। ফোন ঘরে পড়ে আছে। এ কথা ইয়াসের কানে যাওয়া মাত্রই গুমুট ক্ষোভে ফেটে পড়ল সে। বুঝতে বাকি রইল না কিছু। রৌদ্র ঘরে নেই, সেটা দেখেছে মেঘার খোঁজ করার পরপরই। ওদের সম্পর্কটা যে অনেক দূর এগিয়েছে তাও বুঝতে বাকি নেই এতক্ষণে। কিন্তু এটা তো হতে দেওয়া যায় না। সে হতে দেবে না, কিছুতেই না। চোয়াল খিচে ঘরে পায়চারি করছে ইয়াস। রাগে ফেটে যাচ্ছে মাথা। গজগজ করতে করতে কাউকে কল লাগিয়ে কানে ফোন চেপে ধরল। ওপাশ থেকে রিসিভ হতেই চড়া গলায় এক প্রকার আদেশ করল, আগামীকালের মধ্যে সব পেপার হাতে চাই আমার। 24 ঘন্টা, জাস্ট 24 ঘন্টা হাতে আছে আপনার। সব পেপার তৈরি করে যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেবেন। যদি আজ সম্ভব হয় তাহলে আজকেই। যত তাড়াতাড়ি সম্ভব এই আইনি ঝামেলা চোকাতে চাই আমি। ব্যবস্থা করুন সবকিছুর। সকালের মিঠি রোদ বারান্দার ফাঁক গলিয়ে ঘরে এসে আছড়ে পড়ছে। ঝিরিঝিরি রোদের ঝলকানি তীর্যক রশ্মি মেঝেতে ঢেউ খেলে চিকচিক করছে অর্ধচন্দ্রের ন্যায়। মৃদুমন্দ পবনে জাপটাচ্ছে বারান্দার পর্দাগুলি। একবংশী এখনো ঘুমে বিভোর। রৌদ্রের লোমশ বুকের মাঝে সেপটে ঘুমিয়ে আছে সে। তার ভারী উষ্ণ শ্বাসে উত্তালে ঢেউ পড়ছে ব্যাপুরা যুবকের বক্ষের অন্তরালে। ঘুম যে হরেছে তার চোখে। সারাটা রাত কেটেছে নির্ঘুম। ভোররাত থেকে এভাবেই একবংশী রমণীকে সান্ত্বনায় চেপে রেখেছে নিজের বুকের মাঝে। সে তো এখন ঘুমাচ্ছে আয়েসে, অথচ ঘুম কেড়ে নিয়েছে রৌদ্রের নেশাময় আখি যুগলের। তার খবর কি রাখে রমণী? রৌদ্র একাধারে নিজেকে সামাল দেয়। রমণীর চুলের ভাঁজে আঙুল চেপে আলগোছে হাত নাড়ায়। ক্ষণে ক্ষণে শক্ত চুমু আঁকে ঘুমন্ত মেয়েটার কপালে সিঁথিতে। ভেজা চুলে নাক ডুবিয়ে সুঘ্রাণ টানে বুক ভরে। এতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে আরো বেশি। কি নেশা তার! মদের নেশায় নেশাগ্রস্ত রৌদ্রকে পরিবর্তন করে নিজের নেশায় নেশাগ্রস্ত করে ছাড়ল এই মেয়ে। রৌদ্রের মনে পড়ে সেই প্রথম দিনের কথা, যেদিন সে মেঘাকে প্রথম দেখল। কি পিচ্ছি একটা ননির পুতুল ছিল তখন, আর এখন সেই ননির পুতুল তার ঘরের ঘরণী, তার ভালোবাসায় সিক্ত অনুরাগিনী। এই মেয়ে এখন সম্পূর্ণরূপে ওর নিজের, একান্ত রৌদ্রের। আর কোনো ফাঁক পরোয়া নেই। বিরহের দূরত্ব গুছে গেছে পুরোপুরি। রৌদ্রের উত্তাল ভালোবাসার জোয়ারে স্বয়ং সম্পূর্ণ একবংশী। এই সম্পূর্ণকে কোথায় লুকিয়ে রাখবেও ইচ্ছে তো করছে বুকের মাঝে খুব করে মিশিয়ে নিতে। নিয়েছেও খুব করে, তবুও মন ভরেনি। মনকে শান্ত করতে নিষ্পিস হাতের বাঁধন শক্ত করল রুদ্র। খুব নিবিড়তার গভীরতা বাড়িয়ে কঠিনভাবে জড়িয়ে ধরল মেঘাকে। এতে মেঘার বিভ্রান্তি হয় নিদ্রায়। শক্ত আলিঙ্গনে দম ফুরিয়ে আসে। চোখ মুখ কুচকে ঘুমের ঘুরে রেগে যায়। রায়নমুখ, ব্যথা পাচ্ছি তো। তৎক্ষণাৎ বাঁধন আলগা করে রৌদ্র। হালকা করে জড়ায়। পিট পিট করে চোখ খুলে মেঘা। মাথা উঁচিয়ে রৌদ্রের দিকে তাকায় সরু নিভু চোখে। ঠোঁট কামড়ে হাসে রৌদ্র। বালিশ থেকে মাথা তুলে টুপ করে একখানা পরশ বোলায় রমণীর রক্তি মুষ্ঠপুটে। পরপর আওড়ায় ঠান্ডা স্বরে, শুভ সকাল আমার হৃদয়েশ্বরী, প্রণয়ের প্রিয়সিনী, নতুনই তৃপ্ত সকালে স্বাগত আপনাকে।
রৌদ্রের সাথে দৃষ্টি বিনিময় হতেই একরাশ লজ্জা পেল মেঘা। ধক করে উঠল তার কোমল হৃদয়। ছলাৎ করে দৃষ্টি নামিয়ে লাজে রাঙা হয়ে মুখ লুকিয়ে ফেলল লোকটার গ্রিপার ভাঁজে। তৃপ্তিময় লজ্জায় রক্তবর্ণ ধারণ করলো একবংশের ফর্সা আদল। সংকুচিত হয়ে মিলিয়ে গেল সে, ঠোঁটে কুণ্ঠিত হাসি। একবংশের এমন রিকাতর বেহাল দশা দেখে আবেশে শীতল হাসল রৌদ্র। বাম কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করল, লাভ ইউ সুইটহার্ট, অ্যান্ড থ্যাংক ইউ, এগেইন থ্যাংক ইউ ফর ফিলিং মাই হার্ট উইথ সাচ বিউটিফুল জয়। একবংশী ভারী বিড়ম্বনায় পড়ল লোকটার এমন আবেগঘন কণ্ঠে। ত্রপায় মিলিয়ে গেল পুরোপুরি। মুখ লুকিয়ে লোকটার উদরের ধারে শক্ত চিমটি কেটে বলল কোনো রকমে, অসভ্য নির্লজ্জ রাইনমুখ, খবরদার আমার সাথে কথা বলবেন না। জানেন কি আপনি একটা নির্লজ্জ লোক। আই হেট ইউ, বাট আই লাভ ইউ সভ্যমে। প্রমাণ দিয়ে আর একটু, খুব আলগোচ্ছে। খবরদার না, দূরে যান। এ জীবনে আর দূরে যাচ্ছে না, বরং বারবার কাছে আসবো। মেঘা বিড়বিড় করে বকল রৌদ্রকে। লোকটা তাকে নাজেহাল করে ছেড়েছে। লজ্জার আবডালে নিজেকে লুকিয়ে নিয়েছে রমণী। সে আর এই লক্ষ্যের মাখো কথায় গলবে না কিছুতেই। রৌদ্র নিঃশব্দে হেসে এক পর্যায়ে দৃষ্টি ফেরায় দেয়াল ঘড়ির দিকে। 10:30 প্রায়। সময় দেখে শুল্ক ঢুক গিলল। আদ্র স্বরে ডাকল, কটা বাজে খেয়াল আছে? উঠবে না? মেঘা ঝটপট মাথা তুলে ঘড়ির দিকে তাকায়। চক্ষু চড়ক গাছ হয় অমনি। বাঁধন ছাড়িয়ে ধরফরিয়ে উঠে বসে, এ কি 10টা বেজে গেছে? আর আমরা বাড়িতেও নেই। নিশ্চয়ই সবাই জেগে গেছে এতক্ষণে। রানুমুখ, আপনি আগে ডাকবেন না আমায়? ব্যস্ত হয়ে পড়ল মেঘা। এদিকে ওকে উদ্গ্রীব দেখে মিটিমিটি হাসছে রুদ্র। শাওয়ারের পর সিরাতের কাপড় থেকে একটা ড্রেস বের করে পরে নিয়েছে মেঘা। সিরাতের ড্রেস অনেকটা ঢিলে তার ছিপছিপে অঙ্গে। কাঁধের কাজটায় ঢিলে হয়ে খসে পড়েছে এক প্রকার। রমণীর উন্মুক্ত ফর্সা গ্রীবা দৃশ্যমান ফর্সা ত্বকের ছোপ ছোপ দাগগুলো, যা রৌদ্রের দেওয়া উন্মত্ত ভালোবাসার চিহ্ন হিসেবে বসে গেছে এই বেলায়। ঘোরের বসে দেওয়া তৃপ্ত আঘাত। এখন সে আঘাতের চিহ্ন দেখে কিছুটা রাগ উঠল নিজের প্রতি। অস্থির মেঘাকে টেনে কাছে আনলো। গলা থেকে জামাটা একটু নামিয়ে পূর্ণ দৃষ্টিতে লক্ষ্য করল। ক্ষুদ্র ক্ষুদ্র লালচে ক্ষতের উপর আরামে ঠোঁট ছুঁয়ে বলল অপরাধী কণ্ঠে, সরি। মেঘা খানিক লাজুক হাসে। চোখ নামিয়ে আবার চোখ তুলে রৌদ্রের গলার নজর দেয়। সেখানটায় তার দেওয়া কামড়ের দাগ গেঁথে নিয়েছে রৌদ্র। মেঘা সন্তর্পণে কালো ট্যাটু চিহ্নের উপর উষ্ঠ স্পর্শ এঁকে নিজেও বলে মৃদুভাষী হয়ে, আমিও সরি। হেসে ওঠে রৌদ্র। মেঘাকে চেপে ধরে শক্ত করে চুমু খেয়ে বলে, লাভ ইউ এমপি। মেঘাও তাই করল, তবে তার পরশ ছিল আলতো। রৌদ্রের ঠোঁট জুড়ে টুপ করে ঠোঁট ছুঁয়ে বলল লাজুকতায় চোখ নুইয়ে, লাভ ইউ টু মাই এলপি। ওরা কাবির ম্যানশনে ফিরতে ফিরতে দুপুর গড়িয়েছে। ভয়ে বুক দুরু দুরু মেঘার। আনচান করছে ভীষণ। রৌদ্রের পিছু পিছু পা টিপে টিপে বাড়িতে ঢুকলো সে। লাঞ্চের পর ড্রয়িং রুমে বসে আছেন সকলে। মেঘা সবাইকে একসাথে দেখে শুকনো ঢুক গেলে লুকিয়ে যায় রৌদ্রের পেছে। রৌদ্রের শার্ট খামচে ধরে উষ্ঠ উল্টায়। না জানি ওদের দেখে সবাই কি ভাববে। মেঘা সবার মাঝে ইয়াসকে খুঁজল, পেল না, তবে হাফ ছাড়ল এতে। রৌদ্রের ধূপধাপ পায়ের শব্দে সবার নজর পড়ল ওদের দিকে। সিরাত ছিল টেবিলের পাশে। চোখ বড় বড় করে তাকালো সে। মেঘার পরনে নিজের ড্রেস আর রৌদ্রের পরনে আহিয়ানের শার্ট প্যান্ট দেখে চরম আশ্চর্য ভাব ফুটল মুখায়বে। মুখ ফাঁক হয়ে আসলো আপনা আপনি। বসেছিল, বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে গেল। চোখে ফেলল ঘন পলক। সবার দৃষ্টি নিজের দিকে অনুমান করা মাত্রই ভরকালো মেঘা। একটু দাঁড়িয়ে জড়সড় হয়ে নখ খুঁটল। চোখ তুলে তাকানোর হিম্মত পেল না ভীতু রমণী। অথচ সেই নির্লজ্জ লোকটার কোনো হেরফের নেই। মেঘা দাঁড়াতে পারল না। সবার নজর থেকে বাঁচতে রৌদ্রকে ফেলে এলোমেলো কদমে ছুটল সিঁড়ি বেয়ে। সিরাতের বুঝতে বাকি নেই। ফিক করে হাসল সে। হাসি চেপে নিজেও পিছু নিল মেঘার। রুবিনা কাবির চোখ সরু করে দেখলেন দুজনকে। কণ্ঠ জড়িয়ে ছেলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, দুটোতে কোথায় ছিলি সকাল থেকে? রৌদ্র হাসে অদ্ভুত, উষ্ঠপুটে দাঁত চাপে। আঙুলের ডগায় গাড়ির চাবি ঘুরিয়ে নির্লজ্জের ন্যায় গা ছাড়া জবাব দেয়, সকাল থেকে না তো, রাত থেকে। দুটোতে মিলে আপুর ফ্ল্যাটে ছিলাম। ক্ষণকাল বাদ অর্থ বুঝে থতমত খেলেন ভদ্রমহিলা। চোখ নামিয়ে স্বামীর দিকে কটমট করে তাকালেন। আহমক বললেন তুফাইল কাবির, তার দিকে এভাবে রেগে তাকানোর কি আছে? তিনি কি করলেন? স্বামীর ভ্যাট ভ্যাট দৃষ্টিতে ফোঁস করে শ্বাস ফেললেন রুবিনা কাবির। মুখ ফিরিয়ে হাসলেন বোধহয়। রৌদ্র এপাশ ওপাশ তাকায়। গলা উঁচিয়ে প্রশ্ন করে টেনে টেনে, মম, আদ্র কোথায়?
এই পর্যন্তই ছিল আসবো ফিরে আবার উপন্যাসের 57 নম্বর পর্ব। আজকের পাঠে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।